পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। ভিওডির রাজকথনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতেই আমরা জানতে চাচ্ছি আপনি ছাত্র রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন কিংবা কার অনুপ্রেরণায় ছাত্র রাজনীতিতে জড়ালেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং ভিওডি বাংলাকে ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে রাজনীতিতে আমার বাবার সাইড এবং মায়ের সাইড দুই সাইডই রাজনীতিতে যুক্ত। 1970 সালে আমার দাদা ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন চৌধুরী সংসদ ছিলেন। পরবর্তী নির্বাচনের পরে 1974 সালে উনি দ্বিতীয়বার সংসদ সদস্য হন এবং উনি যুদ্ধের সময় 8 নং সাবসেক্টরের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আমার মামা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য দাদা মির্জা আব্বাস, ওনাকে দেখেছি রাজনীতি করতে। ছোটবেলা থেকে রাজনীতি করেছে। বিভিন্ন সময় উনি হামলা মামলার শিকার হয়েছে, কারাগারে গিয়েছে। পরবর্তীতে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে যেভাবে দেখেছি যে উনি রাজনীতি দূরের থেকে হলেও উনি যেভাবে পরিচালনা করেছে, দেশনায়ক তারেক রহমানই আমি অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছি। ছাত্র রাজনীতি কেন করছেন? আসলে ছাত্র রাজনীতি করার উদ্দেশ্য কি? আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল রাজনীতি করবো। তখন আমি স্টুডেন্ট, তো আমার ছাত্র রাজনীতিতে আমি আস্তে আস্তে যুক্ত হই। আমি তখন ও লেভেলে পড়ি। তো বিভিন্ন মিছিল মিটিং যখন হতো, বিএনপির সমাবেশ, তখন আমি সরাসরি রাজনীতিতে যুক্ত থাকতাম না, কিন্তু আমি মোটামুটি নিজের কাছে ভালো লাগবে, তো আমি ছাত্র রাজনীতি শুরু করলাম। উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে যাওয়া। তো আমি মনে করি ছাত্র রাজনীতি করলে মানুষের কাছে যাওয়া যাবে, এই কারণে ছাত্র রাজনীতি যুক্ত হয়েছি। আগামী দিনে ছাত্র রাজনীতি কেমন দেখতে চান? আগামী ছাত্র রাজনীতি আমি চাই শিক্ষিত এবং মার্জিত ছাত্রদের দিয়ে ছাত্র রাজনীতি গঠন করা হোক। আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এখানে আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা যারা শিক্ষিত এবং যারা সৃজনশীল, তাদেরকে নিয়ে আমাদের ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি গঠন করা হয়েছে। এবং আমি চাই ছাত্র রাজনীতি আস্তে আস্তে অন্য অন্য সংগঠন এইভাবে ছড়িয়ে পড়ুক, শিক্ষিত এবং মার্জিত সৃজনশীল ছাত্র রাজনীতি হোক। ছাত্র রাজনীতির প্রতি বিশেষ করে যে ছাত্র রাজনীতির যে দলগুলো রয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ ছাত্র যারা রয়েছে তাদের এত অনীহা কেন? সাধারণ ছাত্রদের অনীহার মূল কারণ হচ্ছে বিগত 16 বছর বা 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দল ছিল, ছাত্র সংগঠনের দল ছিল ছাত্রলীগ। সাধারণ ছাত্ররা দেখে আসছে, তারা বিভিন্ন সময় কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্রদেরকে টর্চার করেছে। এবং আপনি দেখতে পাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেতা মানিক ধর্ষণ করেছে। এবং বিভিন্ন সময় ছাত্রলীগের যে গুম খুন হত্যা, তারা যে রাজনীতি শুরু করতো, এই রাজনীতি দেখে আসলে বর্তমান সাধারণ ছাত্ররা রাজনীতি অনীহা প্রকাশ করেছে। কিন্তু ছাত্রদল যখন ছাত্র রাজনীতি করে, এটা দেখে কিন্তু সাধারণ ছাত্ররা স্বাভাবিকভাবে অনুপ্রেরণা পায়। এবং গত 5 আগস্টের আগে যেরকম ছাত্রদল ঢুকতে পারতো না ক্যাম্পাসে, সঠিকভাবে বসতে পারতো না, আপনার 5 আগস্টের পরে যখন ছাত্রদল ক্যাম্পাস কেন্দ্রিক মুভ করলো, তখন আমি দেখি, আমি একটা ছাত্রদলের মহানগরের প্রতিনিধি হিসাবে সাধারণ ছাত্ররা যেভাবে আমার মতন একজন ক্ষুদ্র মহানগরের কর্মীকেই তারা যেভাবে গুরুত্ব দেয়, কাছে আসতে চায়, কথা শুনতে চায়, এতেই বোঝা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি সাধারণ ছাত্রদের একটা সফট কর্নার আছে। সাধারণ ছাত্ররা ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হতে চায়। ছাত্র দলের আগামী নেতৃত্ব কেমন আশা করেন? আসলে ছাত্র দলের বর্তমান যে নেতৃত্ব আছে, আমাদের কেন্দ্রীয় সংসদ শিক্ষিত মার্জিত। আমি মনে করি আগামীর কেন্দ্রীয় সংসদ ছাত্রদল গঠন করা হয় এরকম শিক্ষিত মার্জিত দিয়ে গঠন করা হবে। একইভাবে জেলা এবং মহানগরে শিক্ষিত সৃজনশীল মার্জিত নেতাকর্মী দিয়ে আপনার কমিটি, মহানগর এবং জেলা কমিটি গঠন করা হবে। এই যে ছাত্রদের অধিকার আদায় যে একটা গণ অভ্যুত্থান গেল, সেই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আপনার ভূমিকাটা কি ছিল? আমাদের যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, তখন আমাদের পার্টি থেকে যখন সরাসরি আমাদের নির্দেশনা দেওয়ার আগ মুহূর্তে আমি এবং আমার সাথে যে সহযোদ্ধা, আমি তাদেরকে নিয়ে এই সাধারণ ছাত্রদের সাথে বিভিন্ন সময় মিছিলে অংশগ্রহণ করার এক পর্যায়ে গিয়ে আমাদের পার্টি সরাসরি নির্দেশনা দিল তাদের পাশে থাকার জন্য। তো আমি তাদের পাশে থাকার জন্য আমার সাথে যারা সরাসরি রাজনীতি করে তাদেরকে নিয়ে সরাসরি আমি মাঠে নামি। তো 19শে জুলাই এক পর্যায়ে গিয়ে আমার
পুলিশের লাঠিচার্জে ফকিরাপুলে আমার হাত ভেঙে যায়, বাম হাত ভেঙে যায়। আমার হাত পরবর্তীতে প্লাস্টার করা হয়। তা আমি চিকিৎসা নেই আমাদের ঢাকা মহানগর উত্তর ড্যাব নেতা খালিকুজ্জামান দীপু, উনি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে বসেন। তো ওনার সাথে আমি যোগাযোগ করে ওনার কাছে যাই। উনি প্লাস্টার করে আমাকে বলে যে মিনিমাম 1.5 মাস রেস্ট নিতে হবে। কিন্তু ওনার কথা আমি না শুনে বা ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে আমি সরাসরি পরের দিনই রাজপথে নামি। 4 অগস্ট পর্যন্ত আমি রাজপথে থাকি এবং এমন কোনো মিছিল নাই যেখানে আমি অংশগ্রহণ করিনি। তখন আমি শাহবাগে 2 তারিখ বা 3 তারিখ এক পর্যায়ে শাহবাগে যাওয়ার পরে পথে বৃষ্টি পড়ে। তো তখন বৃষ্টি পড়ে আমি প্লাস্টার কিভাবে সেভ করব, আমি একটা পলিথিন পাই, যে কোনো একটা জায়গা থেকে পলিথিন কুড়িয়ে নিয়ে হাত পেঁচিয়ে, খেয়াল করবেন আমার ভিডিও আছে, লাল রঙের একটা পলিথিন পেঁচিয়ে আমি শাহবাগে গিয়ে আন্দোলন করি। এবং 4 আগস্টে সর্বপ্রথম যারা শাহবাগ দখল করে তাদের মধ্যে আমি ছিলাম একজন। এবং আমি একা না, আমার একটা টিম আছে যাদেরকে আমি ছাত্রদল করি, তাদেরকে নিয়ে আমি শাহবাগ দখল করার মধ্যে থাকি আর কি। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাম্য, তিনি কিন্তু হত্যার শিকার হয়েছেন ক্যাম্পাসের পাশে। আসলে তার হত্যার যে সুষ্ঠু বিচার এখনো হয়নি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি মনে করি আসলে সাম্যকে হত্যা করা হয়েছে টার্গেট কিলিং এর কারণে। কারণ বাংলাদেশে যে কোনো আন্দোলনে সর্বপ্রথম ভূমিকা এবং সর্বোচ্চ ভূমিকা থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ছাত্র সংগঠন আছে, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দলের যে কটা নেতাকর্মী খুন হয়েছে, এ কটা নেতাকর্মী অন্য সকল ছাত্র সংগঠন মিলেও খুন হয়নি। তো ছাত্র দলের আমাদের সাম্য হোক, পারভেজ হোক, যারাই আমাদের ছাত্র দলের নেতা ছিলেন, 5 আগস্টের পরে তাদেরকে আমি মনে করি টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটার ন্যায় বিচার আমরা পাচ্ছি না। এই ন্যায় বিচারের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন মহানগর, কলেজ, থানার নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এটার বিচারের জন্য কর্মসূচি করেছি। গত পরশুদিন 7 ঘন্টা রাস্তা অবরোধ করে বিচার যদি সঠিক বিচার না হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনার দেখা বিগত 16 বছরের ছাত্র রাজনীতি কেমন ছিল? এছাড়াও বিগত 16 বছর কিভাবে কাটিয়েছেন? আসলে আমি রাজনীতি করি 16 বছর ধরে, 11 বছর ধরে। তো আমি 11 বছর ধরে রাজনীতি করছি। এর মধ্যে ছাত্র রাজনীতি ছাত্রলীগের জন্য কলঙ্কিত ছিল। বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন এলাকায় ছাত্র রাজনীতিকে নষ্ট করেছে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। তারা চাঁদা নিত, তারা মানুষকে মারধর করত, তারা ধর্ষণ করত, সাধারণ মানুষকে টর্চার করত। তো এই কারণে সাধারণ মানুষ ছাত্র রাজনীতিকে অপছন্দ করা শুরু করে দিয়েছে। 11 বছর আমি রাজনীতি শুরু করার কিছুদিন পরে, কয়েক বছর পরে আর কি, আমার একটা মামলা হয় 17 সালে। সেই মামলায় আমি অ্যারেস্ট হই। সেটা ছিল আমার সর্বপ্রথম জেল, কারাগারে যাওয়া। তো গ্রেফতার হই, স্বাভাবিকভাবে কোর্টের মাধ্যমে আবার কোর্ট কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে একটার পর একটা মামলা তারা দিতেই থাকে। আমার বাড়ি হচ্ছে শাহজাহানপুর, কিন্তু আমার মামলা আছে শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা, মুগদা এবং খিলগাঁও। এই পার্শ্ববর্তী সকল থানায় আমার প্রতি মামলা দিয়েছে। এবং মামলা দেওয়ার পরে প্রতিটা থানার পুলিশ এই মামলা যাচাইয়ের জন্য বাসায় আসতো আমার খোঁজার জন্য। এমন সময় এসে আমি 1.5 বছর ধরে বাসায় যাই না। আবার সকল মামলা জামিন নিয়ে আবার বাসায় যাই, আবার নতুন করে মামলা দেয়। তো স্বাভাবিকভাবে পুরো একটা মেন্টাল হ্যারাসমেন্ট ছিল আমার জন্য। আমি রাজনীতিতে এসেছি একটা চেষ্টা করার জন্য যে ছাত্র রাজনীতির পরিবর্তন আনা যায়। কারণ আমি আগে বলেছি নাকি জানি না, আমি ও লেভেল ব্যাকগ্রাউন্ড। তো ও লেভেল ব্যাকগ্রাউন্ডে ছাত্র দলের রাজনীতিতে, মহানগর রাজনীতিতে আমি মনে করি এখন পর্যন্ত কেউ আসেনি। আমি একটা চেঞ্জ আনার জন্য রাজনীতি করা শুরু করেছি। কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকার আমাদের মতন এই ছাত্রদের এত পরিমাণ টর্চার করেছে, হয়রানি করেছে, যে আমাদের আসলে এইভাবে কিভাবে ব্যাখ্যা দিব বলার ভাষা নাই। আমার পরবর্তী জেল হয় 2023 সালে। 23 সালে আমরা একটা মিটিংয়ে বসি, আমার গ্রামের এলাকায় সিরাজদিখান এবং শ্রীনগরের কিছু মুরব্বীদের নিয়ে একটা মিটিংয়ে বসে একটা রেস্টুরেন্টে। সেখান থেকে আমাদের গ্রেফতার করে নিয়ে যায় 52 জনকে। পরবর্তীতে আমি জেলে গেছি 2024 সালে। 24 সালে আমার 4টা মামলায় 9.5 বছর সাজা হয়। তো সাজা হওয়ার কারণে আমি দীর্ঘদিন বাসা থেকে পলাতক ছিলাম, রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক মতো করতে পারতাম না। তো সে কারণে আমি মামলা এরকম বিএনপির অনেক সিনিয়র নেতা যখন আত্মসমর্পণ করছে, এই দীর্ঘ সময় তাদের সাজা হয়েছে, এই কারণে আমি আত্মসমর্পণ করি 2024 সালে। 24 সালে আত্মসমর্পণ করার পরে আমি কারাগারে যাই। দীর্ঘ 1 মাস 10 দিন কারাগারে থাকি, পরবর্তীতে জামিনে মুক্ত হই। তো আমার 11 বছরের রাজনীতিতে এই হামলা মামলা দিয়ে আমার রাজনীতিটা গেছে।
আমি বাসা থাকতে পারি না, এমনও সময় গেছে আমার একটা না এক বছর আমি আমার বাসার গলিতে যেতে পারিনি। এবং ডিবি পুলিশ এত পরিমাণ ক্ষিপ্ত ছিল যে আমি বিভিন্ন সোর্স লাগিয়ে রেখেছি, আমি এক বছর বাসায় ঢুকতে পারিনি। তো মোটামুটি খুব একটা ভালো যায় না, খারাপই গেছে আমার 11 বছর। আগামীর বাংলাদেশ কেমন চাচ্ছেন? আমরা দেখেছি যে একটা গণ অভ্যুত্থানে এক ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। ফ্যাসিস্ট পরবর্তী যে সময়টা, এই সময়টা কিন্তু অন্তর্বর্তী সরকার রয়েছে। তো আগামীর যে বাংলাদেশটা হবে, সেই বাংলাদেশটা আপনি কেমন দেখতে চাচ্ছেন? শুধু আমি না, বাংলাদেশের সকল জনগণ আগামীর বাংলাদেশ যেভাবে দেখতে চায়। আমাদের যে নেতা তারেক রহমান, উনি একটা 31 দফা দিয়েছে, সেখানে বাংলাদেশ কিভাবে শিক্ষা কিরকম হবে, আপনার মেডিকেল সেক্টর কিরকম হবে, ইকোনমিক সেক্টর কিরকম হবে, এই সকল কিছু 31 দফা বলা আছে। যেরকম আমি যদি 31 দফার 5 নম্বর পয়েন্টটা বলি, যে কোনো কেউ পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমি মনে করি অনেক বড় একটা পয়েন্ট আমাদের জন্য। তো এটা শুধু তারেক রহমান, এটা উনি চিন্তা করেছিল আরো 2 বছর আগে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু এটাই চাচ্ছে যে পরপর 2বার কন্টিনিউসলি যাতে কেউ না থাকে। তো আমি মনে করি আগামীর বাংলাদেশ সাধারণ জনগণ যেভাবে চায়, সাধারণ জনগণের মতোই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওইভাবেই বলে রাখছে যে কিভাবে গঠন করা হবে বাংলাদেশ। শেষ একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ছাত্র রাজনীতি আপনি করছেন, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন এই ছাত্র রাজনীতির মাধ্যমে? ছাত্র রাজনীতি আমি মনে হয় বেশি দিন করতে পারবো, আমার বয়স অনেক হয়ে গেছে। তো ভবিষ্যতে আসলে আমি দেখেছি আমার দাদাকে জনগণের সেবা করতে, সংসদ সদস্য ছিলেন। আমি আমার মামাকে দেখেছি মানুষের সেবা করতে, উনি সংসদ সদস্য ছিলেন, তখন মানুষের সেবা করেছেন। মেয়র ছিলেন, তখন মানুষের সেবা করেছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তখনও উনি মানুষের সেবা করেছেন। তো আমি আসলে কখনো জনপ্রতিনিধি হওয়ার আমি স্বপ্ন দেখি নাই, কিন্তু মানুষের সেবা করার ইচ্ছা আছে। সেটা আপনি যদি বলেন জনপ্রতিনিধি হওয়া ছাড়াও মানুষের জন্য করা যায়। এবং আমি বিভিন্ন সময় ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত থাকলেও আমি চেষ্টা করি সাধারণ মানুষকে নিয়ে কাজ করার জন্য। সাধারণ মানুষকে নিয়ে কাজ যখন করি, তখন আমি বুঝি যে আপনি জনপ্রতিনিধি হওয়া বাদেও আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন। এটাই আমার ইচ্ছা। এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিওডির সঙ্গেই থাকুন।